বিএমএস সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, বিবিএ অনার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ট্যাক্স ইন বাংলাদেশ। এই সাবজেক্ট নিয়ে ট্যাক্স ইন বাংলাদেশ সাবজেক্টের গত 23-24 সেশনে আপনাদের অনেক ধারা এবং ব্যাপক পরিবর্তন আসে। এখন বর্তমানে আমার কাছে যে বইটি আছে 24-25 করবর্ষ অনুসারে, অর্থাৎ এটা সর্বশেষ আপডেট, এরপরে আর কোনো বই আপডেট আসে নাই। সেই বই সাপেক্ষে 23-24-এর নিয়ম বহাল আছে, শুধুমাত্র আংশিক কিছু কিছু জায়গা পরিবর্তন আছে। তো আমরা 24-25 আইন অর্থ অনুসারে আমাদের সম্পূর্ণ নতুন আইনকে অঙ্কগুলো বোঝানোর এবং নির্মিতিগুলো বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের সবার উপকার হবে। আপনারা ধৈর্য সহ ভিডিওগুলো দেখবেন, আশা করা যায় আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা থাকবে না। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই অঙ্কে। আজকে আমরা আলোচনা করব ভাড়া খাতে আয় নির্ণয়। ভাড়া খাতে আয় নির্ণয় এই অধ্যায়টি নিয়ে। শুরুতেই আপনাদের বলি নিয়মের সারমর্ম। নিয়মের সারমর্ম আমরা বলি, তার আগে মুখে এক কথায় বলে দেই, তারপরে আমরা বইয়ের ভাষাতে কি বলছে সেটা আমরা দেখি। সাধারণত প্রাপ্ত ভাড়া অর্থাৎ মালিক তার বাসা ভাড়া দিয়ে বা রুম ভাড়া দিয়ে যে টাকা আয় করে, উহার সহিত মালিক যদি ভাড়াটিয়ার কোনো খরচ সংঘটিত করে তাহলে বাদ যায়, আর ভাড়াটিয়া যদি মালিকের কোনো খরচ সংঘটিত করে তাহলে যোগ হয়। এরপরে যে আমরা ভাড়া পাবো, এই কাজটুকু করার পরে আমরা যে ভাড়া মূল্য পাবো, তার সাথে পৌর শহরের পৌর মূল্য, সিটি শহরে হলে মিউনিসিপাল মূল্য, এটা আমরা তুলনা করব। তুলনা করার পরে এখান থেকে যেটা বড় সেটা আমরা আয় হিসাবে ভাড়া মূল্য হিসাবে বা প্রাপ্ত ভাড়া মূল্য হিসাবে গণনা করব। এরপরে অঙ্ক থেকে যদি বাসা বছরে কোনো মাসে শূন্য থাকে অর্থাৎ ফাঁকা থাকে, তাহলে আমরা শূন্যতা ভাড়া বাদ দেব। তারপরে আমরা মোট ভাড়া পাবো। এরপরে আমাদের কাজ হবে বাদ অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ অঙ্কে দেয়া থাক বা না থাক, আবার যদি থাকেও আমরা নিয়ম অনুসারে মেরামত রক্ষণাবেক্ষণের খরচ ধরবো 25 অথবা 30%। অর্থাৎ যদি আপনি বসবাস করার জন্য বাসা ভাড়া দেন তাহলে 25%, এবং যদি ব্যবসা বা বাণিজ্যের উদ্দেশ্যে দেন তাহলে 30% মেরামত রক্ষণাবেক্ষণ খরচ ধরবো। এর সাথে ঋণের সুদ, ভূমির খাজনা, ভূমির কর, এই সকল খরচগুলো আমরা ধরবো। ধরার পরে সরাসরি আমরা বাদ দিলেই আমরা পেয়ে যাব ভাড়া হতে করযোগ্য আয়। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এখন আমরা একটু বইয়ের ভাষাতে শুনি, দেখি কি বলতেছে। ভাড়া হতে আয় নির্ণয় ছক: প্রাপ্ত ভাড়া যোগ ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত মালিকের খরচ আর বিয়োগ মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার খরচ, যোগ উচ্চ করকর্তন। সাধারণত এটা খুব কম ক্ষেত্রে হয়, বাণিজ্যিকের ক্ষেত্রে হয়। অর্থাৎ যদি বাসাটি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেন সেই ক্ষেত্রে উচ্চ করকর্তন হয়। আচ্ছা, এই কাজটি করার পরে আমরা একটা প্রকৃত ভাড়া মূল্য পাবো। তারপরে আমরা বলছিলাম যে পুরো মূল্য বা মিউনিসিপাল মূল্যের সাথে তুলনা করবো, করার পরে বড় যেটা সেটা আমরা গ্রহণ করব। এরপরে যদি কোনো মাসে বা 2-1 মাসে ভাড়া বাসা ফাঁকা থাকে তাহলে আমরা শূন্যতা ভাড়া বাদ দেব। দেওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে বার্ষিক ভাড়া মূল্য। এরপর আমরা বলছিলাম যে বাদ অনুমোদনযোগ্য খরচ। দেখুন এখানে কথাই বলছে যে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আবাসিকের ক্ষেত্রে বার্ষিক মূল্যের উপর 25% এবং বাণিজ্যিক ক্ষেত্রে 30%, এটা আমি আপনাদের বলছি। এরপরে সাথে যোগ হবে পৌর কর, ভূমির ভাড়া, ভূমির কর, ভূমির খাজনা, রাজস্ব, ভূমির উন্নয়ন কর, বন্ধকি ঋণের সুদ, ঋণ মূলধনের সুদ, অগ্নি বীমা প্রিমিয়াম বা বীমা প্রিমিয়াম, অনাদায়ী ভাড়া, এগুলো যদি থাকে তাহলে যোগ হবে। যোগ হওয়ার পরে উপরে বার্ষিক মূল্য ভাড়া মূল্য থেকে বাদ যাবে। বাদ যাওয়ার পরে আমরা যে অ্যামাউন্টটা বের করবো সেটা হচ্ছে ভাড়া হতে করযোগ্য আয়। এখানে কয়েকটি কথা মনে রাখা প্রয়োজন, অর্থাৎ নোট দেওয়া আছে। বিশেষ দ্রষ্টব্য: মেরামত রক্ষণাবেক্ষণ খরচের আওতার মধ্যে পড়বে মেরামত, আদায় খরচ, আইন খরচ, পয় নিষ্কাশন ও পানি বিল, বিদ্যুৎ খরচ, দারোয়ানের বেতন, নিরাপত্তা প্রহরীর বেতন, পাম্প মেশিন অপারেটর বেতন, লিফটম্যান বেতন, মালিকের বেতন, কেয়ারটেকার বেতন, গ্যাস, গৃহের রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য অন্য যে কোনো খরচ। এরা কেউ অনুমোদিত খরচের ভিতরে পুনরায় আসবে না। অর্থাৎ মেরামত রক্ষণাবেক্ষণ খরচ যখন আমি 25 অথবা 30% কেটে দেখাবো অঙ্কে, তারপরে এই নামগুলোর কোনো খরচ থাকলে অঙ্কে আর আসবে না।
ভাড়া আয় হতে উৎসস্থলে কর কর্তন। কেবল বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, সরকার, স্থানীয় কর কর্তৃপক্ষ, কর্পোরেশন, পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড কোম্পানি, বীমা, ব্যাংক, সরকারি আর্থিক সংস্থা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল কেয়ার, প্রকৌশল কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কর কর্তন করতে পারবে, কিন্তু কোনো আবাসিক প্রতিষ্ঠান কর কর্তন করতে পারবে না। অর্থাৎ যেটা বললাম, যদি বাণিজ্যিক ক্ষেত্রে হয় তাহলে আমরা উৎসস্থলে 5% কর কর্তন করবো, নইলে করার প্রয়োজন নাই। আর কর কর্তন বলতে গেলে মোটাঙ্কিত করা বোঝায় 5/95। 3 নম্বরে বলছে বিষয় দ্রষ্টব্য, মূলধন জাতীয় ব্যয় অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে না, যেমন বাড়ির সম্প্রসারণ ব্যয়, গৃহীত ঋণ, ঋণের কিস্তি, স্থায়ী সম্পত্তি ক্রয় ইত্যাদি। অর্থাৎ দীর্ঘমেয়াদী যে সকল খরচগুলো সংগৃহীত হয় তাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়, এবং সেগুলো যদি অঙ্কে থাকে তাহলে আসবে না। এই নিয়মের আলোকে এখন আপনাদের আমি একটি অঙ্ক বোঝাবো। অঙ্ক অত্যন্ত সহজ। আমরা আপনাদের সববার যে বই আপনি ফলো করেন, সেটা হতে পারে হিলিনাম, হতে পারে গ্রন্থগুলি, হতে পারে কমার্স, অথবা ব্যতিক্রম দিগদর্শন বাজারে যে কোনো সাজেশন, আশা করা যায় আপনি এই অঙ্কটি অবশ্যই পাবেন। অঙ্কটি 2016 সালে আসছিল, আর অঙ্কটির নাম জনাব আমির হোসেন। তো এখানে কি বলছে, অঙ্কটাকে করি, আপনারা ভালোভাবে বুঝবেন। আর যদি আপনাদের কাছে বই থাকে তাহলে অবশ্যই বই থেকে দেখে অঙ্কটি করার এবং বোঝার চেষ্টা করবেন। তাছাড়া এই অঙ্কটি আমাদের মিরগঞ্জ সাজেশন ও প্রশ্ন ব্যাংকেও আছে, এবং এর পিডিএফ আমরা আমাদের পেজে দিয়ে রাখছি। আপনারা নিজ দায়িত্বে সেভ করে আপনারা অঙ্কগুলো অনুকরণ করতে পারেন। জনাব আমির হোসেন একজন সরকারি কর্মকর্তা। ঢাকা শহরে তার একটি বাড়ি আছে। বাড়িটির দোতলায় তিনি বসবাস করেন এবং নিচতলা থেকে বার্ষিক 4,75,980 টাকা ভাড়া পান। ভাড়াটিয়া মালিকের পৌর কর বাবদ পরিশোধ করেছেন 3,000 টাকা। বাড়িটির মিউনিসিপাল মূল্য 8 লক্ষ টাকা। বাড়ি সংক্রান্ত অন্যান্য খরচসমূহ নিম্নরূপ: মেরামত 40,000 টাকা, ভূমি উন্নয়ন কর 10,000 টাকা, ভূমির কাগজ 3,000 টাকা, ভূমির ভাড়া 60,000 টাকা, ঋণের সুদ 10,000 টাকা, আদায় খরচ 7,000 টাকা, আইন খরচ 4,000 টাকা, লিফটম্যান, সিঁড়ি, পানি, দারোয়ান বেতন 20,000 টাকা, নিরাপত্তা প্রহরীর বেতন 14,000 টাকা, বিদ্যুৎ, পানি ও পানি নিষ্কাশন বিল 4,000 টাকা। বাড়িটি 1 মাস খালি ছিল, অর্থাৎ শূন্যতা ভাড়া আসবে। বিদ্যুৎ সংস্থাপন ব্যয় 10,000 টাকা, আর পৌর কর 3,000 টাকা। 2023-24 আয় বর্ষে জনাব আমির হোসেনের ভাড়া হতে মোট আয় নির্ণয় করো। অর্থাৎ এখন আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে এখানে করদাতাকে, এখানে করদাতা জনাব আমির হোসেন, আচ্ছা এখন হচ্ছে আমরা লিখব আয় বর্ষ। আয় বর্ষ বলছে কত, 2023-24। তাহলে কর বর্ষ আমরা জানি এর পরবর্তীটি হয়, তাহলে কর বর্ষ 2024-25। আচ্ছা এখন হচ্ছে ভাড়া খাতে মোট আয় নির্ণয়। ভাড়া হতে মোট আয় নির্ণয়। অঙ্কের সব অঙ্কগুলোর ছক একই রকম। তো আমরা এখানে এখন আমরা ভাড়া মূল্য নির্ণয় করব। তাহলে প্রাপ্ত ভাড়া, অর্থাৎ সে ভাড়া পায় কত, সে ভাড়া পায় বলছে 4,75,980 টাকা। 4,75,980 টাকা। তাহলে হচ্ছে 4,75,980 টাকা। তো এই জায়গাতে আমরা বলছিলাম যে সে যদি মালিক কোনো খরচ সংগঠিত করে তাহলে বাদ যায়, আর যদি ভাড়াটা কোনো খরচ সংগঠিত করে তাহলে যোগ হয়। তাহলে ভাড়াটিয়া পুরো কর দিয়ে দিছে, অর্থাৎ ভাড়াটিয়া কর্তৃক পৌর কর পরিষদ, এটা আমাদের একটু দূরে নিয়ে যেতে হবে। 4,75,980
980 কত টাকা? 3000 টাকা। তাহলে কত? 4,78,980। আমাদের বলছিলাম যে এই টাকার সাথে আমরা তুলনা করব কি মিউনিসিপাল মূল্য, অথবা যেহেতু তার ঢাকা শহরে বাড়ি, তাহলে ঢাকা শহর অবশ্যই কি সিটির মধ্যে, আর সিটির মধ্যে হলে আমরা কি করব? মিউনিসিপাল মূল্য ব্যবহার করব। মিউনিসিপাল মূল্য, মিউনিসিপাল মূল্য বলছে কত টাকা? মিউনিসিপাল মূল্য বলছে 8 লক্ষ টাকা। আমরা অবগত আছি যে বাড়িটি 2 তলা, একতলাতে মালিক থাকে, যার কারণে আমরা হাফ করে নেব, অর্থাৎ 4 লক্ষ টাকা। এখন আমরা বলছিলাম এই দুটার মধ্য থেকে যেটা কম সেটা আমরা ব্যবহার করব, সরি হ্যাঁ, যেটা বেশি সেটা আমরা ব্যবহার করব, যেটা বেশি সেটা আমরা ব্যবহার করব, মানে গ্রহণ করব। তো আমাদের এখানে এখন বেশি তাহলে কত? 4,78,980। এখন বাড়িতে 2 মাস ফাঁকা ছিল, শূন্যতা ভরা ছিল। 2 মাস না কত ছিল হচ্ছে, বলছে কি বাড়িটি 1 মাস খালি ছিল, 1 মাস অর্থাৎ শূন্যতা ভরা, শূন্যতা ভাড়া। যেহেতু 1 মাস বাড়িটি ফাঁকা ছিল, তাহলে এখন 1 মাসের মূল্য আমরা বের করব কিভাবে? 4,78,980 কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে 1 মাসের সমান বেরোবে। তাহলে কত টাকা? 39,915। তাহলে এটা বাদ দিলে দাঁড়াবে 4,39,065। এটা হচ্ছে বার্ষিক ভাড়া মূল্য, বার্ষিক প্রাপ্ত ভাড়া। এখন এখান থেকে আমরা বাদ দেব অনুমোদনযোগ্য খরচ, বাদ অনুমোদনযোগ্য খরচ। আমরা বলছিলাম অঙ্কে বলুক বা না বলুক, আমরা মেরামত রক্ষণাবেক্ষণ খরচ ধরবো, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, রক্ষণাবেক্ষণ খরচ। তাহলে যেহেতু সে থাকার জন্য দিছে, সেহেতু আমাদের কত পার্সেন্ট? 25%, অর্থাৎ 4,39,065 গুণন 25%। তাহলে কত? 1,09,766। আচ্ছা, তারপরে ভূমি উন্নয়ন কর, ভূমি উন্নয়ন কর, ভূমি উন্নয়ন কর। ভূমি উন্নয়ন কর কত? 10,000 টাকা। যেহেতু সে বাড়ি অর্ধেক ভাড়া দিয়েছে, তার কারণে 2 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 5,000 টাকা। তারপরে ভূমি খাজনা, ভূমি খাজনা কত? 3,000 টাকা। যেহেতু বাড়ির অর্ধেক সে ভাড়া দেয়, অর্ধেক নিজে থাকে, সেহেতু হাফ করতে হবে, অর্থাৎ 1,500 টাকা। তারপর আছে কি? ভূমির ভাড়া, ভূমি কত টাকা? ভূমির ভাড়া 7,000 টাকা। যেহেতু বাড়িতে অর্ধেক সে নিজে থাকে, যার কারণে ভাগ করতে হবে, অর্থাৎ 3,500 টাকা। তারপরে আছে হচ্ছে ঋণের সুদ, ঋণের সুদ কত টাকা? 10,000 টাকা। যেহেতু বাড়িতে সে অর্ধেক থাকে, সেহেতু ভাগ করতে হবে, অর্থাৎ 5,000 টাকা। তারপরে হচ্ছে পৌরকর, আমরা এটা আগে অবগত আছি, সে পৌরকর প্রদান করছে, পৌরকর
প্রদান। তো এখানে ভাড়াটি দিয়ে দিছে, যার কারণে এখানে কি হয় না, অর্ধেক হয় না। আমরা আগে তো হিসাব করছি, অর্থাৎ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 1,27,766, 1,27,766। এই টাকাটা যদি এখন আমরা বাদ দিই তাহলে দাঁড়াই 3,11,299 টাকা। অর্থাৎ এটা হচ্ছে করযোগ্য ভাড়া হচ্ছে মোটাই, ভাড়া হতে করযোগ্য মোট আয়। এ হচ্ছে আমাদের ভাড়া খাতে আইন নিয়ম। আশা করি আপনি যদি বই ধরে অঙ্কটি পুরোপুরি আপনি দেখেন তাহলে আমার মনে হয় আপনি ভাড়াটি খাতের অর্থাৎ ভাড়া খাতের অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, আরো কিছু খরচ ছিল, আদায় খরচ, আইন খরচ, লিখনের খরচ, নিরাপত্তা পরিবেতন, বিদ্যুৎ বা বিদ্যুৎ সংস্থাপন ব্যয়, আমরা এগুলো টিকাতে সমাধান করব। যেরকম আমরা নিয়মের মধ্যে দেখে আসলাম যে এই খরচগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের খরচের আওতাভুক্ত, অর্থাৎ এখানে যখন আমরা পার্সেন্টের কাছে তখন ওগুলো আর আসবে না। যার কারণে এই খরচগুলো আমরা একের পর এক লিখে দেবো যে অনুমোদনযোগ্য খরচ অথবা মেরামত রক্ষণের খরচের আওতাভুক্ত বিধায় আসে নাই। আরও একটি টিকা দিতে পারেন বিদ্যুৎ সংস্থাপন ব্যয়, এটা একটি মূলধন জাতীয় ব্যয়, যার কারণে সেটা এখানে আসে নাই। এই দুটো টিকা দিলে আমাদের আর কোনো কাজ নেই। আমরা টিকা লেখা শেখাবো, যারা অঙ্ক যদি খুব সুন্দরভাবে বুঝে যান ইনশাল্লাহ আমরা পরবর্তীতে একদিনকে টিকার উপরে লেকচার দিলে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবেন, অবশ্যই বুঝতে পারবেন। আশা করি ভাড়া হতে মোট আয় আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিবিএম সলিউশনের সাথেই থাকুন। আর অবশ্যই আমাদের বিবিএম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সবার কাছে অনুরোধ রইল। আমরা আগামী দিনে আবার নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।